রাজুকের চেয়ারম্যান, সম্ভবত এই প্রতিষ্ঠানেরও সভাপতি, আইবি সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল হক রিজু ভাই উপস্থিত, অ্যাবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন সাবেক এমপি উপস্থিত, আরও অনেক প্রকৌশলীবৃন্দ, বিজ্ঞ প্রাজ্ঞ প্রকৌশলীবৃন্দ এখানে আছেন। অনেকক্ষণ ধরেই আপনাদের অনুষ্ঠান চলছিল, ধৈর্যেরও একটা সীমানা আছে। আমি মনে করি না যে অনেক কথা বলে আপনাদের ধৈর্যটা চ্যুতি ঘটায়। আমি আসলে যখন এখানে আসি তখনও এটার হেডলাইনটা কি, মানে আজকের আলোচনাটা কি নিয়ে এ সম্পর্কে আমার খুব স্বচ্ছ ধারণা ছিল না। আমি আস্তে আস্তে কয়েকজনকে জিজ্ঞেস করার পর আমি বুঝতে পারলাম যে কি উদ্দেশ্যে আজকের এই আলোচনা বা সেমিনার যেটাই হোক এখানে যেটি হচ্ছে সেটি উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম। তো যাই হোক, আমরা তো পলিটিশিয়ান, আপনারা অনেক মেধাবী মানুষ। ভারতে একটি কথা প্রচলিত আছে যে যারা সবচাইতে মেধাবী, ওখানে মানে এই উপমহাদেশে বা অন্যান্য দেশেও বোধহয় তাই, ইঞ্জিনিয়ার ডাক্তাররা মেধাতে মানে সবার উপরে। তো ওখানে বলে যে যারা মানে হিন্দিতে বলছে, আমি শুনছি আর কি, তাদের একটা মানে একটা ফান, একটা রসিকতা করছে যে जो लोग মেধা সে মানে অনেক উপরে, তাকে নিয়ন্ত্রণ করে মধ্য মেধার প্রশাসকরা, মানে ব্যুরোক্র্যাটরা করে, যারা আইএএস অফিসার। তারাই তো লোকাল অ্যাডমিনিস্ট্রেটর হয়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর হয়, সেখানে হেলথ অফিসার অথবা থানা বা জেলা যে ইঞ্জিনিয়ার, তার আন্ডারেই থাকতে হয়। মধ্যমেধার অফিসাররা নিয়ন্ত্রণ করে ইঞ্জিনিয়ার ডাক্তারকে, আর থার্ড ক্লাস পাওয়া রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে মধ্যমেধার প্রশাসকদেরকে। আর যারা কোনোদিন স্কুল বা কলেজেই যায়নি, মূর্খ সাধু সন্ন্যাসীরা নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদদেরকে। এটা একটা ফান রসিকতা ইন্ডিয়াতে করে, মানে সেখানেও এই বিষয়টা আছে আর কি। তো ঘটনা হলো, আমি মানে কোনো পেশাকেই আমি ছোট করে দেখছি না, কারা বড় কারা ছোট। শুধু এইটুকু বলবো যে নিঃসন্দেহে উচ্চশিক্ষিত যারা, তারা উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া উচিত। এটা তো একটা কমন সেন্স বলে। এটা তো, এটার জন্য তো কোনো ব্যাকরণ বই বা কোনো ডিকশনারি বা অন্য কোনো শিক্ষা ওখানে নিতে হয় না। এটা তো তাই, সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা শুনছি যে বিশেষ করে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, মানে স্নাতক এবং স্নাতকোত্তর তারা যারা পাস করছেন, এদের মানে মার্কেটটা, এদের জব মার্কেটটা ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। তো এই বিষয়টা তো আসলে মানে একেবারে ন্যাশনাল পলিসি লেভেলে জিনিসটা আলোচনা হওয়া উচিত, কারণ এদের মেধাকে আমাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এটা যদি না করতে পারি তাহলে আমরা দেশটা এগোবে না। পৃথিবীর বিভিন্ন দেশ তো আমরা দেখতে পাচ্ছি, একেবারে তৃতীয় বিশ্বের দেশ থেকে, এমনকি আমাদের পার্শ্ববর্তী কিছু খুব বেশি দূরে নয়, চায়নায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে আজকে উন্নত বিশ্বের দিকে তারা পা রাখছে, কত দ্রুত গতিতে। শুধুমাত্র টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে তারা এত বেশি প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে, যাতে সেখানে জিওলজিস্ট তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখার যারা লেখাপড়া করেছেন তারা, এমনকি কমিউনিস্ট পার্টিতেও এখন দেখি যে কমিউনিস্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট জিওলজিস্ট। ফলে একটা মানে ব্যুরোক্রেসি একটা আছে, ব্যুরোক্রেসি এটা থাকবেই, কিন্তু টেকনোক্র্যাটরা রাজনীতি এবং পলিসি মেকিং নিয়ন্ত্রণ করছে। আমি টেকনোক্র্যাট বলতে তাদেরকেই বোঝাচ্ছি, যেটা আপনারা সবাই জানেন, যে যারা যে বিদ্যা অধ্যয়ন করেছেন ওই বিদ্যাটাকেই যারা কাজে লাগাতে পারেন এবং সর্বোচ্চ কাজে লাগাতে পারেন,
আমি মানে আমি সহজে যেটা বুঝি সেটাই আপনাদের কাছে আমি বললাম। তো এই টেকনোক্র্যাটরা তারা রাষ্ট্রকে পরিচালিত করছেন বলেই সেই দেশটি সবচেয়ে সুপারফাস্ট ট্রেন তাদের, ইভি ইলেকট্রিক ভেহিকেল তারা চালাচ্ছে এবং ক্যাশলেস একটা ইকোনমি তারা তৈরি করেছে, যেখানে কোথাও পকেট থেকে টাকা বা নোট বের করে দিতে হচ্ছে না। সামান্য দুই একটা উদাহরণ দিলাম, তাছাড়া তো মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার বলি বা অন্যান্য জায়গায় বলি, মানে বিস্ময়কর ডেভেলপমেন্ট কারা করেছে? আপনাদের মতো টেকনোক্র্যাটরাই করেছে, কারণ আপনাদের মতো টেকনোক্র্যাটদেরকে, বিশেষজ্ঞদেরকে কাজে লাগানো হয়েছে, সর্বোচ্চ তাদেরকে কাজে লাগানো হয়েছে। ব্যুরোক্রেসি এটাও দরকার আছে, কিন্তু ব্যুরোক্রেসির সীমানা কতটুকু সেইটা তাদের মধ্যে রাখতে, মানে সেইটা তাদেরকে ওই জায়গার মধ্যে রেখে টেকনোক্র্যাটদের যে কাজ, সেই কাজে তাদেরকে নিয়োজিত রাখতে হবে, সেখানে যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয় ব্যুরোক্রেসির সাথে টেকনোক্র্যাটদের। এখানে তুহিন খুব সুন্দর কথা বলে গেছেন যে মেরিটোক্রেসি, বাংলাদেশে মেরিটোক্রেসির দাম নাই না, সে তত বটেই। যেভাবে মবক্রেসি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, মেরিটোক্রেসি থাকবে কি করে? এটা খুব দুর্ভাগ্যজনক। সে হয়তো ফান করে বলেছে, কিন্তু কথা তো অনেকটা সত্যি। মেরিটোক্রেসি যখনই আপনার মানে নিয়ম বহির্ভূত কোনো শক্তির আবির্ভাব হবে সমাজে, তখন আপনার যে মেধাতন্ত্র যেটা, বা আমরা যেটা মেধার যে পরিসর বলি, সেটা কমতে থাকবে। আপনার আইনের শাসন না থাকলে পরে আপনি কখনোই মেধাকে একটি মানে মেধার যে উচ্চ স্তর এবং মেধাকে যে কাজে লাগানো, সেটা কখনোই সম্ভব হয় না। আমরা মেরিটোক্রেসির জায়গায় এই এখন ইদানিং আমরা মবক্রেসি শুনছি। অবশ্য আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। এটা অবশ্যই এটা স্তীমিত করতে হবে। মবক্রেসিকে বাড়তে দেওয়া যাবে না। মবক্রেসি বাড়লে আপনারা যারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছেন বা আপনাদের মেধাকে কাজে লাগানোর জন্যই আপনারা এখানে যারা বক্তব্য রেখেছেন, তারা আপনারা বক্তব্য রেখেছেন, এটা খুবই আমি মনে করি প্রাসঙ্গিক। আজকে এই দেশটাকে মানে উন্নত পর্যায়ে যদি নিয়ে যেতে হলে আপনাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে রাষ্ট্রের প্রতিটি জায়গায়, আর বলে আমি মনে করি। এখানে কেউ যদি বলে না এদেরকে আমরা অমুক জায়গায় দেবো কেন, এদের কি এমন তারা আছে, না, এটা কেউ বলতে পারে, কিন্তু যেটা ঐতিহাসিক সত্য, আমার সভ্যতার চাকা ঘুরবে না, আমি এই দেশকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো না যদি আপনাদেরকে কাজে লাগানো না। যদি এখানে মানে গবেষণার জায়গাগুলো যদি সংকুচিত হয়ে যায় এবং এখানে গবেষণার মাধ্যমে আরো নতুন নতুন আমরা যদি পরিসর তৈরি করতে না পারি, সেটা চিকিৎসা হোক, সেটা এই টেকনোলজির ক্ষেত্রে হোক, সেটা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে হোক, সেটা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে হোক, যেটা বায়োলজির ক্ষেত্রে হোক, এটা আমাদেরকে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। এই বিষয়ের দিকে নজর না দিলে এটা হবে না। আপনার জার্মান সমাজতত্ত্ববিদ ব্যুরোক্রেসির উপর অনেক আলোচনা করেছেন, প্রচুর সমালোচনাও করেছেন। বলেছেন ব্যুরোক্রেসি মানেই হচ্ছে ইনএফিসিয়েন্সি, ডিলে অ্যান্ড রেড টেপিজম, এটা উনি বলেছেন। কিন্তু আবার বলেছেন যে এটা মানে স্টিল ফ্রেম, রাষ্ট্রের স্টিল ফ্রেম, এটা আবার অপরিহার্য বটে। এটা যদি না থাকে তাহলে রাষ্ট্র আবার স্থির থাকে না। এটা 19th সেঞ্চুরির কথা, কিন্তু এখন এই কনসেপ্টটাও আস্তে আস্তে বদলাচ্ছে, এটাও বদলাচ্ছে। কিন্তু এটার একটা মানে তার যে ধারণার মধ্যেও কিন্তু সেই সময় তিনি ইঙ্গিত করেছেন, আমি যেটা মেধার প্রশ্ন আসছে, তিনি বলছেন যে আমাদের রাষ্ট্রের অফিসাররা তাদের বাছাইয়ের ক্ষেত্রে তার কি চিন্তা, তার কি দর্শন, এটা বিবেচনা করা যাবে না। বিবেচনা করতে হবে তার যোগ্যতা, নিয়ম এবং নিরপেক্ষতা। এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আর এটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে এই উচ্চশিক্ষিত টেকনিক্যাল পার্সন যারা রয়েছেন, সেটা যেটাই হোক না কেন, সে কম্পিউটার সায়েন্স হতে পারে, সে সিএসসি হতে পারে, সেটা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, যে মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো সাবজেক্টই হতে পারে, যদি তার উচ্চতর ডিগ্রি প্রাপ্ত মানুষ তাকে
সর্বোচ্চ জায়গায় আমাদের কাজে লাগাতে হবে এবং পরিসরটা বৃদ্ধি করতে হবে, এবং এটাই হচ্ছে রাষ্ট্রের পলিসি যে আমি কোন লোককে কোথায় কাজে লাগাবো। রাষ্ট্র যদি এইটা উপলব্ধি করতে না পারে তাহলে আমাদের কিন্তু ব্রেন ড্রেন হবে। জিয়াউর রহমান সেই কবে ভেবেছিলেন ট্যালেন্ট পুল, যে মানে দেশের বাইরে বিভিন্ন দেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে দেশের উন্নয়ন উৎপাদনের মধ্যে কাজে লাগানো, এবং সেটার কিছু পদক্ষেপ এবং নমুনা তিনি দেখিয়েছিলেন। আমরা যেটা জানি, তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা তখনই শুনেছি যে তিস্তা ব্যারেজ যেটা করা হয়েছে, ওই কি বলে যে নীলফামারী লালমনিরহাটের ওইদিকে যে তিস্তা ব্যারেজ, সেটা ছিল লোকাল অর্থায়ন, লোকাল ফিন্যান্সিং, লোকাল ইঞ্জিনিয়ার, তাদের মেধা দিয়ে এই 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 ফারাক্কা ব্যারেজটা তিনি করেছিলেন, যেটা সম্ভবত পরবর্তীতে আমি ক্রস চেক করেছি, অনেকে বলেছে হ্যাঁ ঘটনা সত্য। এখানে কোনো মানে ফরেন এইড এখানে প্রয়োজন পড়েনি এবং কোনো বাইরে থেকে কনসালটেন্টও নিয়ে আসা হয়নি। তো এইটা আমরা কাজে লাগাতে, যদি 50টার মতো টেকনিক্যাল ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান এখন যদি হয়ে থাকে, তাহলে তো মানে আর এটা যদি মানে অলস বসে থাকে, দেশের কোনো ইয়ে হবে না, কোনো কাজে লাগবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার, বুয়েট থেকে পাশ করে একটি ছেলে, আমার এক বন্ধুর একটি প্রতিষ্ঠান, খুব ছোট প্রতিষ্ঠান, সেখানে ইয়ের জন্য এসছে, চাকরির জন্য, এবং চাকরি তার হলো বুয়েট থেকে পাশ করেছে 20,000 টাকা তার হচ্ছে বেতন। আমার খুব মানে আমি বেদনাহত হলাম যে এটা কি করে সম্ভব, বুয়েট থেকে পাশ করা ছেলে এই বাজারে 20,000 টাকা বেতনে চলবে কি করে, তার পরিবারকে চালাবে কি করে। অর্থাৎ আন্ডার পেমেন্ট হচ্ছে। উচ্চতর যারা শিক্ষা অর্জন করছেন, বিশেষ করে টেকনিক্যাল সাইডে, তারা মানে আন্ডার পেমেন্ট যদি হন, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এত গ্লোবালাইজেশনের কথা শুনছি, অফশোরিং এর কথা শুনছি, তো আমাদের মানে এত বেকার হচ্ছে কেন, কেন তারা চাকরি পাচ্ছে না, এবং তাদের শিক্ষা অনুযায়ী কেন চাকরি পাচ্ছে না। আমরা শুনছি যে বেশ কয়েকদিন ধরে কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর যে ভাসমান আমাদের যে রিগ্যাসিফিকেশন যে টার্মিনালটি রয়েছে, সেই টার্মিনালটি মানে অকেজো হয়ে আছে। কালকে পেপারে শুনলাম যে এটা অনেকখানি মেরামতটা হয়ে এসছে, হয়তো 2-1 দিনের মধ্যে এটা আবার কাজ শুরু করবে। তো আমাদের এত মানুষ থাকতে যারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, শুধু সরকারি চাকরি দিয়ে কোনো দেশেই বেকারত্ব এবং কর্মসংস্থান নিশ্চিত হয় না। তা অনেক পরিসর থাকতে, প্রাইভেটাইজেশন থাকবে, আরো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আপনার কর্মসংস্থানের সুযোগ থাকতে হবে। তো আমাদের এত লোক যারা বসে আছে, তাহলে আমাদের এই যে কারিগরি ত্রুটি আপনার এই টার্মিনালে, মহেশখালীর মানে টার্মিনালে, যার কারণে আমাদের আজকে কলকারখানা বন্ধ হচ্ছে, শিল্প কারখানা বন্ধ হচ্ছে, ঘরে ঘরে রান্না হচ্ছে না, চুলা জ্বলছে না। একে তো আন্তর্জাতিক একটি বিষয় চলছে, যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী, ইরান আমেরিকা, এসব ঘটনা তো আছে, সেটা একটা বড় মানে প্রতিবন্ধকতা হয়েছে আমাদের জ্বালানির পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই যে কারিগরি ত্রুটি হয়ে যেটা আসলো, তাহলে যে এত মানে চাকরিহীন বেকার ইঞ্জিনিয়াররা বসে আছে, তারা কেন সুযোগ পাচ্ছে না বিভিন্ন জায়গায়? এটা আপনাদের সত্য কথা, আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি না। তবে আমি এইটুকু বলতে চাই, এই সমাজে নানা স্তরের নানা জায়গায় মানুষ থাকবে। যে বাংলায় বিএ অনার্স পাস করেছে, তাকে তার মতো তার যে মানে যতটুকু যোগ্যতা, তাকে সেই যোগ্যতার মধ্যেই রাখতে হবে। সে যদি স্কুলের চাকরি পায়, স্কুলের চাকরির মধ্যেই তাকে থাকতে হবে। সে যদি নিজেকে মনে করে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাহলে তো এটা হবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা এবং ভাষাতত্ত্বে তিনি সেই কবে তিনি লেখাপড়া করেছেন, একজন পণ্ডিত ব্যক্তি হিসাবে আমরা জানি ছোটবেলা থেকে। কিন্তু তার যে উচ্চতা, সেই উচ্চতা অনুযায়ী যদি একজন বাংলায় শুধু বিএ পাস করেছেন বা অনার্স করেছেন, তাকে আমরা যদি সমতুল্য করি, এটা হবে না, ঠিক নয়। এটা ন্যাচারাল না, এটা আনন্যাচারাল। এবং এটা আপনারা কোনো আন্দোলন বলুন, মানে কোনো দাবি দেওয়ার মধ্যে দিয়ে ওটা হবে না। তাহলে কেন আমরা ইয়ে করব, লেখাপড়া করব, উচ্চ শিক্ষিত হব? হওয়ার দরকার কি? পৃথিবীর কোথাও নাই, কোথাও কোনো নমুনাই, কোনো ইয়েই নাই যে আমাকে অমুক জায়গায় আসতে হবে। তবে হ্যাঁ, আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রোটেকশন দিতে হবে। আমাদের স্কুলের যিনি বাংলা পড়াচ্ছেন,
সে হয়তো মাস্টার ডিগ্রি করলেও করতে পারে, নাও করতে পারেন, কিন্তু বিএ পাস করলেই তার যোগ্যতা, সে কোয়ালিফাই করতে পারে। কিন্তু সেই অনুযায়ী সে যাতে মানে সুখে থাকতে পারে, পেটে ভাতে থাকতে পারে, এই নিশ্চয়তাটাও হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আবার যিনি পিএইচডি করেছেন তার মতো করে তার চাকরি হবে, তিনি সেই সার্ভিসটা দিবেন, সেটা আরো কাজ করবে, তার আমরা আউটপুট আরো বেশি পাবো, সেটা আমাদের চিন্তা করতে হবে। রাষ্ট্রকে কাউকে মানে বিচ্ছিন্ন করে, কাউকে অবহেলা করে, আবার কাউকে অতিমাত্রায় আমরা মানে পৃষ্ঠপোষকতা দেওয়া, এইটা অবশ্য একটি রাষ্ট্রের যদি এরকম মানে মানে বঞ্চনার যদি জায়গা থাকে, সে বঞ্চনার জায়গাও রাখতে হবে না। দেখতে হবে রাষ্ট্র এমন একটা লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করবে যার যে ক্ষমতা, যার যে দক্ষতা, যার যে মেধা, সেই অনুযায়ী যেন সে তার কাজ পায় এবং সে তার পরিবার এবং জীবনের ভরণ পোষণ করতে পারে। আমি এইটুকুই মনে করি। আপনারা আজকে এখানে সবাই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অনেকে আছেন। আমি আপনাদের যে দাবি বা আপনাদের যেখানে যাদের কাছে আমরা বক্তব্য শুনেছি, প্রত্যেকটাই আমি উপলব্ধি করেছি এবং অত্যন্ত বাস্তবসম্মত আপনাদের কথাগুলো। কিন্তু আপনাদের বঞ্চনা কতটুকু সেটাও বলেছেন, কিন্তু আরেকটু প্রিসাইজ করলে, আরেকটু স্পেসিফিক করলে সেটা হয়তো আরো ভালো মতো জানা যেত। কারণ পাবলিকলি আমরা অনেকেই অতটা জানি না। এখানে এসে কিছু নতুন নতুন কথা শুনলাম যেটা হয়তো যুক্তিসঙ্গত। তো এইটা আপনাদের যেমন নিশ্চিত করতে হবে যে আপনাদের মানে কতটুকু কি অবস্থা। এখন মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কতজন বেকার আছে, আমাদের কোথায় কোথায় সেটাকে প্রোভাইড হওয়ার মতো সুযোগ আছে, রাষ্ট্র এখানে কি দায়িত্ব পালন করতে পারে সেটা করতে হবে। কিন্তু কারো প্রতি কোনো বিরূপ মন্তব্য করে বা বিরূপতা করে এটা বলার দরকার নেই, বরং আপনাদের পরিসর যাতে বিস্তৃত হয় সেটাই হচ্ছে মূল দায়িত্ব, সেটাই রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত। এবং প্রত্যেকটি রাজনীতিবিদ যারা পলিসি মেকিং এর মধ্যে আছেন তাদেরও এটা দায়িত্ব উচিত যে এই উপলব্ধিটা করে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা, সেই অনুযায়ী ডিসিশন মেকিং করা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।